গুঞ্জনটা শুরু থেকেই ছিল। অবশেষে ওসমান হাদির পেছনে মির্জা আব্বাসের নামটা জড়িয়েই গেল। ঢাকা ব্যাংকে ওসমান হাদির অস্বাভাবিক লেনদেনের খবর সামনে আসায় বিষয়টি নিয়ে হচ্ছে চুলছেড়া বিশ্লেষণ। এই ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের। সে ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। গুরুত্বপূর্ণ এই তথ্য জানিয়েছেন অ্যাক্টিভিস্ট মীর জাহান। মির্জা আব্বাসের বিরুদ্ধে শুরুর দিকে অনেকের সন্দেহের তীর ছিল, কারণ আব্বাসী ঢাকা ৮ আসনে হাদির সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন। কিন্তু হাদির খুনিরা ভারত পালিয়ে গেছে এমন গুজব ছড়িয়ে ঘটনা উল্টো দিকে প্রবাহিত করার চেষ্টা হয়েছে বলে বলা হচ্ছে। এর পেছনে বিএনপিপন্থী সাংবাদিক জুলকারনাইন সায়েরের সম্পৃক্ততা সামনে আসছে। মূলত সায়েরই হাদির খুনি ভারত পালিয়েছে বলে তথ্য দিয়েছিল, কিন্তু পরে জানা গেছে ভারতে পালানোর কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। মূলত সে ঘটনার মাধ্যমে মির্জা আব্বাসের থেকে সন্দেহের তীর সরিয়ে দেওয়া হয়। এদিকে ওমর আমিনী নামে এক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তৈরি হয়েছে আরেক ধূম্রজাল। আমিনী তার এক ফেসবুক পোস্টে লিখেছে, সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। তার ভাষায়, যা শোনা যাচ্ছে যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার তবে এখানেই শেষ। হাদির খুনি সম্ভবত দেশেই আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস। আব্বাসী বা কেন প্রথমে হাসপাতালে গেল? হাদি না হতেই তারেক বিন জিয়া দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন? আবার হাদিন জানা যায় অনুপস্থিত মির্জা আব্বাস। ওসমান হাদি ছিল মির্জা আব্বাসেরই প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা ৮ আসন নিয়ে। ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে দ্রুত ঘনীভূত করেছে। তবে একটা ফায়ারের নাটক হলেও হতে পারে। কোনো রাঘব বোয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলে বের হয়ে যায়। আব্বাস ফেঁসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি অপেক্ষায় আছি। বিএনপির রাঘব বোয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না। যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত, এতক্ষণে তাদের ১৪ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে। বলবে বলেও বলে না। হিসাবটা তবে একটু সহজ হবে দায়িত্বরত পুলিশের বক্তব্যগুলো রেকর্ড করে নিতে পারলে। মোটামুটি সবাই প্রস্তুত থাকেন। এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটির বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের তথ্য পায় সিআইডি। ২১ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডি এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছিল। এর প্রেক্ষিতে ইতোমধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী ফয়সাল সহ তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পোরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়ার পর সিআইডি এই ঘটনার নানা দিক নিয়ে ছায়া তদন্ত শুরু করে। ঘটনাস্থলে দ্রুততম সময়ে ক্রাইম সিন ইউনিটের উপস্থিতি, সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং ঘটনাস্থল থেকে ঘাতকের ব্যবহৃত গুলির খোসা উদ্ধার ও পরবর্তীতে উদ্ধার করা বিভিন্ন আলামত ফরেনসিক পরীক্ষাসহ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নানা দিক নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে সিআইডি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সূত্রে প্রাপ্ত ব্যাংক হিসাবের তথ্য নিয়ে মানি লন্ডারিং অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি। এতে আরও বলা হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনও গ্রেপ্তার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তার আজবে তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার অভিযানের সময় প্রাপ্ত বিভিন্ন ব্যাংকের চেক বইয়ের তথ্য সিআইডি গুরুত্ব নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ শুরু করে। এতে দেখা যায়, অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশ কয়েকটি চেক বইয়ে বিভিন্ন পরিমাণ অর্থের কথা উল্লেখ রয়েছে। চূড়ান্ত লেনদেন সম্পন্ন না হওয়া এইসব রেকর্ডের সমষ্টিগত মূল্য প্রায় ২১৮ কোটি টাকা। তবে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন হয়েছে, যা মানি লন্ডারিং, সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। বিষয়টি আমলে নিয়ে সিআইডি মানি লন্ডারিং বিষয়ে পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। সিআইডি আরও জানায়, মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায়, সেজন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করছে সিআইডি। পাশাপাশি এসব অর্থের মূল সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান চিহ্নিত করতে সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এছাড়া হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংগঠিত ও শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় ছিল কিনা সে বিষয়েও সিআইডির একাধিক টিম কাজ করছে। একই সঙ্গে অন্যান্য সংস্থার পাশাপাশি মূল হোতা ফয়সালকে গ্রেপ্তার এবং পুরো অপরাধ চক্র উন্মোচনে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। প্রথম দিকে ফয়সাল ভারতে পালিয়ে গেছে বলে প্রচার হলেও সিআইডি তেমন কিছু নিশ্চিত করতে পারেনি। সব শেষ ঢাকা ব্যাংকে অস্বাভাবিক লেনদেনে মির্জা আব্বাস কি ফেঁসে যাবেন? হাদি খুন করলে যদি কেউ সবচেয়ে বেশি লাভবান হয় সেটা মির্জা আব্বাস, কারণ তরুণ প্রার্থী হিসাবে ওসমান হাদির জনপ্রিয়তা আব্বাসের ক্যাম্পেইনে ভয় ধরিয়েছিল। ঢাকা ৮ আসন অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন। ভোট বিভাজন এই আসনের মূল গল্প। ওসমান হাদির দ্রুত উত্থান একটি স্বতন্ত্র সামাজিক প্রভাব সৃষ্টি করেছিল। তিনি তরুণ ভোটারদের একটি বড় অংশকে টেনে নিতে শুরু করেছিলেন, বিশেষ করে যারা বড় দলগুলির বারবার মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছেন বা পরিবর্তনের খোঁজে আছেন। তরুণ ভোটারদের জনপ্রিয়তা সাধারণত দুভাবে ক্ষতি করে। একদিকে নতুন প্রার্থীকে সুবিধা দেয়, অন্যদিকে পুরনো প্রার্থীকে বিভক্ত ভোটের ঝুঁকিতে ফেলে। মির্জা আব্বাসের জন্য এই ঝুঁকি খুব বাস্তব, কারণ তিনি বহু বছর ধরে এই আসনে রাজনীতিতে সক্রিয় হলেও তার ভাবমূর্তি নিয়ে বিতর্ক থেকেছে এবং একদল ভোটার তার প্রতি আস্থা হারানো বা দূরত্ব বোধ করার কথা প্রকাশ করেছে। ফলে ওসমান হাদির উপস্থিতি মির্জা আব্বাসের ভোট ব্যাংককে দুই ভাগে ভাগ করতে পারতেন। একদল প্রতিষ্ঠিত বিএনপি সমর্থক, আরেক দল নতুন প্রজন্ম যারা হাদির কর্মসূচি, ব্যক্তিগত আচরণ, নরম ভাষা এবং স্বচ্ছ ইমেজে নিজেদের প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছিলেন। অর্থাৎ হাদি মাঠে থাকলে আব্বাস এককভাবে পুরো বিরোধী ভোট পাবেন না, কিন্তু যদি হাদি মাঠে না থাকেন সেই পুরো ভোট ব্লক সরাসরি আব্বাসের দিকে চলে আসার সম্ভাবনা বেড়ে যায়। এই ভোট বিভাজন না থাকাটাই তার প্রথম ও সবচেয়ে বড় লাভ। হাদির কারণে আব্বাসের ইমেজ সংকটে পড়তে যাচ্ছিল। রাজনৈতিক বাস্তবতা হলো, যেসব প্রার্থীর বিরুদ্ধে অতীতে বিতর্ক, রাজনৈতিক সংঘর্ষ, নেতৃত্বের আচরণ বা দলীয় বিরোধ নিয়ে অভিযোগ থাকে, তারা যখন নতুন কোনো প্রজন্মের জনপ্রিয় প্রার্থীর মুখোমুখি হন তখন পুরনো ইমেজের বোঝা বেশি চোখে পড়ে। প্রতিদ্বন্দ্বী যত শক্তিশালী হয়, নিজের দুর্বল দিকগুলো তত বেশি উন্মুক্ত হয়। ওসমান হাদির মতো একজন তরুণ ও জনপ্রিয়তা অর্জনকারী প্রার্থী মাঠে থাকলে আব্বাসের পূর্ববর্তী বিতর্কগুলো আবার নতুন করে আলোচনায় আসে, যা নির্বাচনী প্রচারণায় বড় সমস্যা তৈরি করে। কিন্তু যদি হাদি প্রতিদ্বন্দ্বিতায় না থাকেন তাহলে আব্বাসের সেই ইমেজ সংকট তুলনামূলকভাবে কমে আসে। তখন তিনি নিজের অতীতের জায়গাগুলো রক্ষা করার বদলে সরাসরি গতিশীল দলের বিরুদ্ধে প্রচারণা চালাতে পারবেন, ভোটারদের দৃষ্টি সরিয়ে নিতে পারবেন বিরোধী রাজনীতির ওপর, এবং নিজের ভুলগুলো কম চোখে পড়ে যাবে। একটি প্রতিদ্বন্দ্বীর অনুপস্থিতি কেবল ভোট নয়, বরং প্রচারণায় চাপও কমিয়ে দেয়। ভোট নিয়ে এসব হিসাব নিকাশ হাদিকে সরিয়ে দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বলা হচ্ছে, যেখানে মির্জা আব্বাসের নামটা আড়ালে চলে গেলেও তিনি সন্দেহের বাইরে নন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ। আর পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।